আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইএলটিএস বুক 17 এর টেস্ট 2 এর ফেসেস 3 টা দেখব। তো আমি আগে 1 2 দিয়ে দিয়েছি প্রত্যেকটা টেস্টের। আজকে আমাদের টেস্ট 2 এর রিডিং ফেসেস যে 3 রয়েছে সেটা আমরা দেখব। তো এই ফেসেজের মধ্যে আলোচনা করা হয়েছে আসলে আমাদের যে বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলো রয়েছে সেগুলো কি আসলে ব্যক্তির জিনিয়াসের কারণে, অর্থাৎ কোনো একজন মানুষ, যেমন ধরেন আপনি আইনস্টাইন এদের কথা, তো এরাও অতিরিক্ত মেধাবী ছিলেন, এই জন্যে তারা আবিষ্কারগুলো করতে পেরেছিলেন। আবিষ্কারের পিছনে কি তাদের অতিরিক্ত মেধা বা সার্টেন কিছু মানুষজন এটার পিছনে ভূমিকা রাখে, নাকি আপনার ধরেন এটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া একটা সিস্টেম। তো এখানে আসলে যে জিনিসটা আর্গিউ করা হয়েছে একেবারে প্রথম প্যারাতেই যে জিনিসটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি, যে সাধারণ মানুষ যে ধারণা করে থাকে যে আসলে বৈজ্ঞানিক যে আবিষ্কার হয় এগুলো সাধারণত অতিরিক্ত মেধাবী মানুষজনই করে থাকেন এবং তাদের ওই মেধার কারণে হয়ে থাকে। তো এই যে আমাদের যে সাধারণের যে একটা নোশন বা একটা ধারণা রয়েছে, এই ধারণাকে কি করা হয়েছে, এইখানে খণ্ডন করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আসলে আমাদের যত আবিষ্কার রয়েছে এই আবিষ্কারগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ হয়েছে এবং এখানে অনেকজন আসলে বৈজ্ঞানিক যাদেরকে আমরা হয়তো বা চিনি না, হ্যাঁ, তাদের অনেক অবদান রয়েছে। তো দেখা যায় যে তারা অনেক কাজ করে গিয়েছেন, হয়তো বা তারা সফল হতে পারেনি, পরবর্তীতে কেউ একজন এসে এটাকে পূর্ণতা দিয়েছেন। তো যিনি পূর্ণতা দিয়েছেন তাকে হয়তো আমরা একেবারে মাথায় তুলে নাচতেছি। তো এইটা আর কি, এগুলো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আমি তো প্রথম কিছু জিনিস বলে ফেললাম। তো এখানে আমি যদি বলি, দ্য সায়েন্টিস্ট two scientists consider the origins of discovered and the innovative behaviors এবার দেখেন scientific discovery is popularly believed to result from the sheer genius of such intellectual stars as naturalist Charles Darwin, theorist physicist Albert Einstein। মনে করা যে আলবার্ট আইনস্টাইন এবং চার্লস ডারউইন তারা যে অতিরিক্ত মেধাবী ছিলেন, এই অতিরিক্ত মেধার কারণে তারা এগুলো আবিষ্কার করেছিলেন। Our view of such unique contribution to science often disregard the person's prior experience or efforts of their lesser known predecessors। তো আমরা কি করি যে আমরা তাদের যে পূর্বসূরি যারা ছিলেন, পূর্বসূরি যে সমস্ত বিজ্ঞানীগুলো ছিলেন যাদেরকে আমরা হয়তো চিনি না, তো এই সমস্ত কথা বলে আইনস্টাইন এদেরকে অতিরিক্ত আমরা ক্রেডিট দিতে গিয়ে যে আগের যে সমস্ত কম পরিচিত, একটু মানুষের কাছে কম জানা যে বিজ্ঞানীরা আছেন তাদেরকে আমরা আসলে ডিসরেসপেক্ট করে ফেলি। তাদের যে কর্মকাণ্ডগুলো ছিল, তাদের যে আবিষ্কারগুলো, সেগুলোকে আমরা ছোট করে ফেলি। কনভেনশনাল উইজডম অলসো প্লেসেস গ্রেট ওয়েট অন ইনসাইট ইন প্রমোটিং ব্রেক থ্রু সাইন্টিফিক অ্যাচিভমেন্টস। এখানে বলছে যে আমাদের যে কনভেনশনাল উইজডম যেটা রয়েছে, সাধারণ যে প্রথাগত আমাদের যে মানুষের যে মেধা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্ব রাখে বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে। অ্যাজ ইফ আইডিয়াস spontaneously pop into someone's head, fully formed and functional। তো দেখা যায় যে কারো মাথার মধ্যে স্বাভাবিকভাবে একটা আইডিয়া আসলো, তো হয়তো এটা ফুললি ফর্ম অথবা ফাংশনাল হলো। তো দেখা যায় যে এই সাধারণ কোনো একজন ব্যক্তির মাথার মধ্যে ওই আইডিয়াটাই মানুষের বিশাল বড় একটা আবিষ্কার হয়ে যায়। তার যে মারাত্মক আকারে জিনিয়াস হইতে হবে বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য, এরকম কোনো কথা নাই। এরকম ছাড়াও কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কার হয় এটাকে। তো এখানে বলছে দেয়ার মে বি সাম লিমিটেড ট্রুথ টু দিস ভিউ। এখানে হয়তো বা কিছু লিমিটেশন রয়েছে যে এই ট্রুথের ব্যাপারে। So, however, we believe that it largely misrepresents the real nature of scientific discovery। তো এখানে মূলত যে সাইন্টিফিক যে ডিসকভারি বা আবিষ্কার রয়েছে সেটার যে ট্রু প্রসেস যেটা, সেটাকে আমরা অনেক সময় নেগলেক্ট করে ফেলি, হ্যাঁ, তো মিসরিপ্রেজেন্ট করে ফেলি। অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ইন মেনি আদার রিয়ালমস অফ হিউম্যান এন্ডিভার্স। অর্থাৎ এবং মানুষের যে বিভিন্ন ক্ষেত্রে মানুষের যে ইনোভেশন বা নতুনত্ব আনা এবং ক্রিয়েটিভিটির যে চেষ্টা, সেটাকে আমরা অনেক সময় আন্ডারমাইন করে ফেলি। কেন আমরা শুধু আলবার্ট আইনস্টাইন এই সমস্ত লোকদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে গিয়ে যে আমাদের কমন যে মানুষের হিউম্যান নেচার বা মানুষের যে ডাউট, মানুষের বিভিন্ন মেধা, এগুলোকে আমরা আসলে মূল্যায়ন করি। আমরা বলি যে আমাদের দ্বারা কিছু হবে না, আমাদের দ্বারা বৈজ্ঞানিক আবিষ্কার হবে না, আবিষ্কার করতে হলে ডারউইন আইনস্টাইন এদেরকে লাগবে। তো সেটিং অ্যাসেট সাচ গ্রেটস অ্যাজ ডারউইন অ্যান্ড আইনস্টাইন, এই আইনস্টাইন এবং ডারউইন এদেরকে আমরা যদি এক পাশে রাখি, হোস মনুমেন্টাল কন্ট্রিবিউশন আর ডিউলি সেলিব্রেটেড। এখানে বলা হচ্ছে যে তাদের বড় বড় কন্ট্রিবিউশনগুলো অবশ্যই আমরা সেলিব্রেট করি, আমরা এগুলোকে সাধুবাদ জানাই। উই সাজেস্ট দিস ইনোভেশনস ইজ মোর এ প্রসেস অফ ট্রায়াল অ্যান্ড ইরর। তো এখানে বলছে যে বৈজ্ঞানিক আবিষ্কারটা আসলে মূলত এটা ট্রায়াল এবং একটা প্রসেসের মধ্য দিয়ে যায়। এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়। তো এখানে বলতেছে যে দেখা যায় যে 2 কদম সামনে গেলে আবার 1 কদম পিছিয়ে যেতে হয়,
আবার এটা হয়তো বা রাইট হইতে পারে, হয়তো বা লেফট হইতে পারে, মানে এটা ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, অনেক ধরনের বিভিন্ন জিনিস থাকে। তো আসলে আমাদের বৈজ্ঞানিক আবিষ্কারগুলো অনেক পরীক্ষা নিরীক্ষা এবং অনেক গবেষণার মধ্য দিয়ে এটা কিন্তু আসে। This evolutionary view of human innovation undermines the notion of creative genius and recognize the cumulative nature of scientific progress. তো এই যে রেভলিউশনারি ভিউ, হিউম্যান ইনোভেশনের যে রেভলিউশনারি যে ভিউটা রয়েছে, অর্থাৎ এটাকে আন্ডারমাইন করা হয়। এটা আন্ডারমাইন করে কাকে? দ্য নোশন অফ ক্রিয়েটিভ জিনিয়াস। ক্রিয়েটিভ জিনিয়াস যেটা আছে, মানুষের যে মানে নতুনত্ব সৃষ্টি করার যে মেধা, এটাকে কি করা হয়? আন্ডারমাইন করা হয়। এরপরে অ্যান্ড রিকগনাইজ দ্য কিউমুলেটিভ নেচার অফ সায়েন্টিফিক প্রগ্রেস। এবং এখানে সায়েন্টিফিক প্রগ্রেসের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যৌগ যে নেচার রয়েছে, অর্থাৎ এখানে সম্পূরকভাবে, মানে আপনি একজন ব্যক্তির মধ্যেই পুরোপুরি ওই একটা আবিষ্কারের জ্ঞানটাকে আপনি রিকগনাইজ করতেছেন, কিন্তু দেখা যায় যে কি একটা আবিষ্কারের পিছনে একজনের ভূমিকা থাকে না, অনেকজনের কি থাকে? ভূমিকা থাকে। তাহলে আপনি এটাকে আন্ডার এস্টিমেট করতেছেন। তো এই কথাটা বলা হচ্ছে। এবার বলছে কনসিডার ওয়ান আনহেরাল্ডেড সায়েন্টিস্ট। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে, যেমন ধরেন একজন অত পরিচিত না, আনহেরাল্ডেড মানে অত বেশি বিখ্যাত না, একজন সায়েন্টিস্টের যে এরকম একটা উদাহরণ, যেমন ধরেন জন নিকলসন। তো উনি ছিলেন বড় ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট ওয়ার্কিং ইন উনি 1910 থেকে কাজ করতেন। তো উনি আইডিয়া দিয়েছেন যে প্রোটো এলিমেন্টের ব্যাপারে, আউটার স্পেস, অর্থাৎ আমাদের আউটার স্পেসের বাহিরে প্রোটো এলিমেন্টের ব্যাপারে উনি কি দিয়েছেন? একটা আইডিয়া দিয়েছেন। তো উনি বলতেছেন যে ওই যে ওয়েটস, অর্থাৎ বাই কম্বাইনিং ডিফারেন্ট নাম্বারস অফ ওয়েটস অফ দোজ প্রোটো এলিমেন্ট, ওই প্রোটো এলিমেন্টের যত ওয়েট রয়েছে, ওই ওয়েটগুলোকে যদি মানে আমি কম্বাইন করি, আমি যদি একত্রিত করি, তো আমি এই যে বলতেছে বাই কম্বাইনিং ডিফারেন্ট নাম্বারস অফ ওয়েটস অফ দিস প্রোটো এলিমেন্ট অ্যাটমস, ও প্রোটো এলিমেন্ট যেটা আউটার স্পেসে রয়েছে, এগুলোকে যদি আমি নিয়ে এসে কম্বাইনলি আমি যদি এগুলোকে একত্রিত করতে পারি, নিকলস কুড রিকভার দ্য ওয়েট অফ অল এলিমেন্টস ইন দ্য দেন নন পেরিওডিক টেবল। তো পেরিওডিক টেবলের মধ্যে আমরা জানি, যারা সায়েন্স সবাই জানে যে এটা পেরিওডিক টেবলের মধ্যে যে এগুলো দেওয়া আছে। তো এই পেরিওডিক টেবলের মধ্যে যত এলিমেন্টস রয়েছে, সবগুলো এলিমেন্টসটাকে তিনি কি করতে পারবেন? তিনি এখানে ওয়েট করতে পারবেন বা মাপতে পারবেন। তো কুড রিকভার দ্য ওয়েটস মানে তিনি এগুলোর যে ওয়েট যেটা সেটাকে রিকভার করতে পারবেন। তো এইখানে যে বিষয়টা বলা হচ্ছে যে আসলে যে এই যে জিনিসটা, এই যে কথাটা বললেন এই প্রোটো এলিমেন্টের ব্যাপারে, এই জিনিসটা আসলে মূলত এক্সিস্টই করে না। দিস সাকসেসেস আর দ্য মোর নোটওয়ার্দি গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট নিকলস ওয়াজ রং অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ প্রোটো এলিমেন্টস। অর্থাৎ প্রোটো এলিমেন্ট এটা আসলে এক্সিস্টই করে না নেচারে, এটা নাই, দে ডু নট অ্যাকচুয়ালি এক্সিস্ট। এই যে বলছে এটা অ্যাকচুয়ালি প্রোটো এলিমেন্টটা নাই। ইয়েট অ্যামিড হিজ অফটেন ফ্যান্সিফুল থিওরিজ, কিন্তু তার এই যে ফ্যান্সিফুল থিওরিজ, এই যে এরকম একটা মানে কাল্পনিক একটা থিওরি, অ্যান্ড ওয়াইল্ড স্পেকুলেশন, এবং যে এক ধরনের একটা যে ধারণা, তার ওয়াইল্ড স্পেকুলেশন মানে হচ্ছে ওয়াইল্ড মানে এক ধরনের যেটা কমন স্পেকুলেশন না, ধারণা না, মানে ব্যতিক্রমধর্মী যে ধারণা প্রোটো এলিমেন্টের ব্যাপারে, যদিও বা এটা নাই। নিকলস অলসো প্রপোজড এ নোবেল থিওরি অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ অ্যাটমস। এই প্রোটো এলিমেন্টের এই থিওরির মধ্য দিয়ে তিনি কিন্তু নতুন একটা থিওরির ভিত্তি প্রস্তর করলেন, ঠিক আছে, অ্যাটমের স্ট্রাকচারের ব্যাপারে। এরপরে কী করছে, এই যে উনি এটা বলে গেছে, যদিও বা ওনার আইডিয়াটা রং। নেইল বোর, যিনি ছিলেন নোবেল প্রাইজ উইনিং ফাদার অফ মডার্ন অ্যাটমিক থিওরি, এই যে নোবেল প্রাইজ উইনিং যিনি ছিলেন নীল বোর, তো উনি মডার্ন অ্যাটমিক থিওরির যে জনক, তাকে বলা হয়। জাম্পড অফ মানে শুরু করেন, বিগিন আর কি, জাম্পস অফ মানে বিগিন, শুরু করেন ফ্রম দিস ইন্টারেস্টিং আইডিয়া টু কনসিভ হিজ নাও ফেমাস মডেল অফ দ্য অ্যাটম। তো ওনার যে বর্তমানে বিখ্যাত অ্যাটমের যে মডেলটা রয়েছে তিনি উপস্থাপন করেছেন, এই জিনিসটা কিন্তু এ প্রোটো এলিমেন্টের যে ধারণা নিকলস যিনি দিয়েছিলেন, তার এখান থেকে তিনি নিয়ে পরে এই জিনিসটাকে তিনি সবার সামনে উপস্থাপন করেছেন। তার মানে এই যে অর্থাৎ এই যে মডেল যেটা তিনি এখানে স্থাপন করলেন বা এটা আমাদের সামনে তুলে ধরলেন, সেটা কিন্তু অর্থাৎ মডেল অফ দ্য অ্যাটমের যে মডেলটা তিনি ধরলেন, সেটা কিন্তু এই পেছনে কিন্তু কি রয়েছেন, এই নিকলসন রয়েছেন। তার মানে এই যে এখন আপনি যদি নীল বোরকে যদি সবগুলা ক্রেডিট দিয়ে দেন, আর আপনি যদি একেবারে নিকলসনকে আপনি যদি ফেলে দেন এবং তার কথা যদি নাই বলেন, তাহলে তো হবে না। এখানে বলতেছে এরকম যে একটা আসলে আবিষ্কারের পিছনে অনেকজনের হাত রয়েছে, অনেকজনের প্রচেষ্টার ফলে কিন্তু একটা আবিষ্কার হয়।
এবার আর একটা আবিষ্কারের কথা বলতেছে, সেটা হোয়াট আর উই টু মেক অফ দিস স্টোরি। যেমন ধরেন, ওয়ান মাইট সিম্পলি কনক্লুড দ্যাট সায়েন্স ইজ এ কালেকটিভ অ্যান্ড কিউমুলেটিভ এন্টারপ্রাইজ। অনেকে বলতে পারেন সায়েন্স হচ্ছে একেবারে কালেকটিভ একটা জিনিস এবং মানে এখানে সব কিছু রয়েছে, অর্থাৎ একেবারে মানে যেরকম মানে আমরা বলি না তৈরি করা একটা জিনিস বা কোনো একটা আবিষ্কার এটা একেবারে হয়েছে, এরকম যদি কেউ মনে করে তাহলে সে হচ্ছে ভুল। যেমন ধরেন, দ্যাট মে বি ট্রু বাট দেয়ার মে বি এ ডিপার ইনসাইট টু বি গ্লিন। তো বলতেছে যে হয়তো হ্যাঁ সেটা হইতে পারে, কিন্তু আবার কিন্তু এটা মানে ভেবে দেখার অনেক বিষয় রয়েছে। যেমন ধরেন, উই প্রপোজ দ্যাট সায়েন্স ইজ কনস্ট্যান্টলি ইভলভিং। তো এখানে বলতেছে যে আমরা তো মনে করি যে সায়েন্স হচ্ছে কনস্ট্যান্টলি ইভলভিং, এটা আস্তে 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 পূর্ণতার দিকে যায়। হ্যাঁ, মাচ অ্যাজ স্পেসিস অফ অ্যানিমালস ডু। যেমন ধরেন একটা প্রাণী যে আস্তে 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 পূর্ণতার দিকে যায়। তো পূর্ণতার দিকে যায় বলতে এখানে আমি আসলে অ্যাজ এ মুসলিম হিসেবে আমি তো ডারউইনের ওই থিওরিটাকে আমি কখনোই কি দিব না, এটাকে মানে এটা তো আসলে কোনো ফ্যাক্ট না, এটা তো একটা ওয়ান কাইন্ড অফ থিওরি। তো আমি এখানে এটা বলতে পারি যে স্পেসিস অফ অ্যানিমালের ব্যাপারে যে মানুষের জন্ম হোক বা যে কোনো প্রাণীর জন্ম হোক, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ হয়। তো তার মানে এখানে প্রতিটা জিনিসকে আপনি ধরেন একজন হিউম্যান বেবির সাথে তুলনা করেন। একজন হিউম্যান বেবি প্রথমে স্পার্ম থাকে, তারপরে এটা আস্তে আস্তে মা বাবার এগুলোর সাথে মিলে আস্তে 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 অনেকগুলো প্রসেস রয়েছে। হ্যাঁ, তো এই প্রসেসের মধ্য দিয়ে সে হয়। তো এই আপনি ইভলভটাকে এইভাবে ধরতে পারেন যে সায়েন্টিফিক একটা যে আবিষ্কার বা পূর্ণতা এটা এইভাবে হয়ে থাকে, যে একটা মানুষের বাচ্চা যেরকম আস্তে আস্তে পূর্ণতার দিকে আসে ওরকমভাবে সায়েন্টিফিক জিনিসটা হয়ে থাকে। ইন বায়োলজিক্যাল সিস্টেম অর্গানিজমস মে ডিসপ্লে নিউ ক্যারেক্টারিস্টিক দ্যাট রেজাল্ট ফ্রম র্যান্ডম জেনেটিক মিউটেশনস। অর্থাৎ এখানে বলছে মানে র্যান্ডম, হঠাৎ করে কোনো একটা কিছু মানে ঘটলো, কোনো একটা চেঞ্জ ঘটলো, ঘটার পর দিয়ে ওই চেঞ্জের মধ্য দিয়ে দেখা যাচ্ছে নতুন ক্যারেক্টারিস্টিক হয়ে গেল এবং এখানে নতুনত্ব কোনো একটা কিছু হয়ে গেল এখানে। ইন দ্য সেম ওয়ে র্যান্ডম আরবিট্রারি অর অ্যাক্সিডেন্টাল মিউটেশনস অফ আইডিয়াস। এরকম ধরেন হঠাৎ করে র্যান্ডম বা আরবিট্রারি মানে যেটা কোনো একেবারে প্রাসঙ্গিক না, এরকম অ্যাক্সিডেন্টাল কোনো চেঞ্জ যদি ঘটে থাকে আইডিয়া বা আপনার মাথায় যদি এসে থাকে, মে হেল্প পেভ দ্য ওয়ে ফর অ্যাডভান্সিং ইন সায়েন্স। অর্থাৎ এখানে নতুন কোনো আবিষ্কারের দিকে দেখা যাবে যে এটাকে আপনাকে লিড করবে। ইফ মিউটেশনস প্রুভেন বেনিফিশিয়াল দেন দ্য অ্যানিমাল অর দ্য সায়েন্টিফিক থিওরি উইল কন্টিনিউ টু থ্রাইভ অ্যান্ড পারহ্যাপস রিপ্রডিউস। এখন যদি এই জিনিসটা যদি বেনিফিশিয়াল হয়, হ্যাঁ, দেন দ্য অ্যানিমাল অর দ্য সায়েন্টিফিক থিওরি উইল কন্টিনিউ। এরপর দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে মানে থ্রাইভ করতেছে, এটা বাড়তেছে এবং এটা পূর্ণতার দিকে রিপ্রডিউসের দিকে এটা যাচ্ছে। এবার বলতেছে সাপোর্ট ফর দিস এভলিউশনারি ভিউ অফ দ্য বিহেভিয়ারাল ইনোভেশন কামস ফ্রম মেনি ডোমেইনস। এরকম ধরনের যে হঠাৎ করে কোনো একটা জিনিসের কারণে কোনো একটা আবিষ্কার হয়ে গেল বা কেন, যেমন ধরেন আইনস্টাইনের মাথার উপরে ঠুস করে একটা আপেল পড়লো, তো পড়ার পরে দেখা গেল যে কি দেখা গেল হুট করে এখান থেকে উনি অনেক কিছু আবিষ্কার করে ফেললেন। তো এরকম আর কি, যে এরকম সাডেন কোনো একটা বিষয় থেকে অনেক আবিষ্কার বরাবর হতে পারে। কনসিডার ওয়ান এক্সাম্পল অফ ইনফ্লুয়েন্সিয়াল ইনোভেশনস ইন দ্য ইউএস হর্স রেসিং। যেমন ধরেন ইউএস হর্স রেসিংয়ের যে ইনোভেশন, যে নতুনত্ব, সেটার একটা এক্সাম্পল ধরেন। তো সেটা হচ্ছে কি দ্য সো কল এসিডিউসি, এটা নাম আর কি, স্টেয়ার আপ প্লেসমেন্ট। অর্থাৎ এসিডিউসি এটা একটা স্টেয়ার আপ প্লেসমেন্ট। স্টেয়ার আপ মানে হচ্ছে রেক আপ, অর্থাৎ মানুষ যখন ঘোড়ায় চড়ে যখন মানে ঘোড়া প্রতিযোগিতা ঘোড় দৌড়ে যখন অংশগ্রহণ করে তখন দেখা যায় যে কি তার যে বাম পাটা থাকে সেটা থাকে অনেক নিচে, ডান পাটা আর একটু উপরে থাকে। তো এটার ফলে কি হয়, এটার ফলে তার জন্য যখন সে ঘুরে অথবা ডিম্বাকৃতির যে একটা জায়গার মধ্যে যখন সে ঘুরে তখন তার কি হয়, তার এখানে সুবিধা এবং তার গরিবটা বাড়াতে পারে। ইন হুইচ দেখেন দ্য রাইডার ফুট ইন হিজ লেফট স্টেয়ারআপ ইজ প্লেস অ্যাজ মাচ অ্যাজ 25 সেন্টিমিটার্স লোয়ার দেন দ্য রাইট। অর্থাৎ ইসিডিউসি মানে কি, অর্থাৎ একজন ঘোড় সাওয়ারি সে তার বাম যে পাটা রয়েছে সেই বাম পাটার একেবারে মধ্যে রাখে, যেই বাম পাটা হচ্ছে তার ডান পার তুলনায় 25 সেন্টিমিটার নিচে। ইজ বিলিভ টু কনফার, এটা ক্রু হবে, ইজ বিলিভ টু কনফার ইম্পর্টেন্ট স্পিড অ্যাডভান্টেজেস। সে অ্যাডভান্টেজ পায় দৌড়ের ক্ষেত্রে, যে স্পিডের অ্যাডভান্টেজ পায় ওয়েন টার্নিং অন ওভাল ট্র্যাকস, যখন সে ডিম্বাকৃতির একটা জিনিসের মধ্যে ঘুরে। ডেভেলপড বাই এ রিলেটিভলি, তো এই জিনিসটা কি আবিষ্কার করেছে রিলেটিভলি আননোন জকি। জকি মানে যে ঘোড় দৌড়ের যে থাকে আর কি, তাকে জকি বলে। নেম জ্যাকি ওয়েস্ট্রোপ। তো ওয়েস্ট্রোপ নামক এই লোকটা তিনি আবিষ্কার করেন কেমনে, পুরো এখানে কোনো চিন্তা ফিকির কিছুই ছিল না তার, এটা হুট করে জিনিসটা মানে একটা অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে, সে আবিষ্কার করে ফেলেছেন। যেমন ধরেন হ্যাড ওয়েস্ট্রোপ কন্ডাক্টেড মেথডিক্যাল ইনভেস্টিগেশনস অর এক্সামিন্ড in extensive film record in a shoot plan to outrun his rivals,
অর্থাৎ এখানে বলতেছে যে জকি যে এই জিনিসটা আবিষ্কার করলো সেটা কি সে ম্যাথডিক্যাল ওয়েতে বা স্যার ইনভেস্টিগেশনের কোনো একটা ইয়ে ছিল, অথবা সে সায়েন্টিফিক কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য যে সমস্ত প্রসেসগুলো পার করতো ওই সমস্ত প্রসেসগুলো ছিল না। তো এখানে বলতেছে হ্যাড হি ফোরসেন দ্য স্পিড অ্যাডভান্টেজ দ্যাট উড বি কনফার্ড বাই রাইডিং এসিডিউসি, অর্থাৎ সে কি এসিডিউসি এটার মানে মধ্য দিয়ে সে আগেই বলতে পেরেছিল এসিডিউসি করলে বা এইভাবে করলে তার হর্স রাইডিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে, সে প্রচুর স্পিড পাবে, এরকম কি সে আগে বুঝতে পেরেছিল? আনসার হচ্ছে নো, বিষয়টা এমন ছিল না। বিষয়টি কি, হি সাফার্ড এ লেগ ইঞ্জুরি, সে মূলত ইনজুর্ড হয়ে গিয়েছিল দৌড়ের ক্ষেত্রে অথবা যে কোনোভাবে, উইচ লেফট হিম আনএবল টু ফুললি ব্যান্ড হিজ লেফট নি, ফলে সে তার বাম যে নিটে ছিল অর্থাৎ পায়ের যে আমরা টাকনু বলি এটা ছিল, এটাকে সে ভালোভাবে বাঁকা করতে পারছিল না। His modification just happened to coincide with enhanced left hand turning performance. তো এইটার কারণে কি হয়েছিল, সে অর্থাৎ সে ইনহ্যান্স করলো মানে বাড়ালো লেফট হ্যান্ড অর্থাৎ বাম হাতের যে টার্নিং পারফরমেন্স আছে সেটিকে সে কি করলো, বাড়ালো। তো দিস লেড টু দ্য র্যাপিড অ্যান্ড ওয়াইড স্প্রেড অ্যাডপশন অফ রাইডিং অ্যাসিডিউসি, ফলে কি হলো, অ্যাসিডিউসি যে জিনিসটা সেই জিনিসটা অটোমেটিকলি সেট হয়ে গেল by many riders, a racing style which continues in today's thoroughbred racing, অর্থাৎ এক ধরনের ঘোড়া যেগুলো thoroughbred মানে এটা বলা হয় যে অর্থাৎ ব্রিটিশ মেয়ে ঘোড়া আর আরবের যে পুরুষ ঘোড়া এই দুইটার মিশ্রণে যেটা উৎপাদিত হয় সেটাকে বলা হয় thoroughbred রেস। তো এটা এই ঘোড়াটা বেশি উন্নত, তো এটা দিয়ে আসলে রেস করা হয় আর কি, গদ্দল করা হয়। তো এই জন্য সে পাটা পাকা করতে পারছিল না, সে কী করলো, সে ওই বাম হাতের কাজটা বাড়ায় দিল, ফলে কী হয়ে গেল, সে যখন এটা হাত দিয়ে টেনে ধরলো বা ইয়ে করলো তখন দেখলো তার পা এটা একটু নিচে নেমে গেল, তখন দেখা গেল যে না এটাতে আসলে খুব বেশি স্পিড পাওয়া যাচ্ছে এই পদ্ধতিতে। এইটাই হচ্ছে এইভাবে আবিষ্কার হয়ে গেল এসিডিউসি নামক যে জিনিসটা সেটা। এরপর আরও অনেকগুলো কি আছে আপনার এরকম এক্সাম্পল আছে, তো আমি পড়ি, আপনারা ধৈর্য নিয়ে শুনবেন, তাহলে ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ হবে। প্লেন্টি অফ আদার স্টোরিজ শোজ দ্যাট ফ্রেশ অ্যাডভান্টেজেস ক্যান অ্যারাইজ ফ্রম ইরর। তো এরকম আরও অনেকগুলো অ্যাডভান্সেস বা আবিষ্কার ইরর থেকে, ভুল থেকে ঘটেছিল। মিস অ্যাডভেঞ্চার এভার অলসো পিওর সেরেন্ডিপিটি এ হ্যাপি অ্যাক্সিডেন্টস, অর্থাৎ সেরেন্ডিপিটি মানে হ্যাপি অ্যাক্সিডেন্ট মানে সুখকর কোনো একটা ঘটনা ঘটে গেছে, ওইখান থেকে আবিষ্কার হয়ে গেছে। ফর এক্সাম্পল যেমন দেখেন ইন দ্য আর্লি 1970-এর দিকে অর্থাৎ 3M কোম্পানির কয়জন, 2জন এমপ্লয়ি, তাদের দুইটা প্রবলেম। 2 এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি 3M এইচ হ্যাড এ প্রবলেম, প্রত্যেকের একটা প্রবলেম। একটা কি প্রবলেম, কি স্পেন সিলভার মেড প্রোডাক্ট গ্লু উইচ ওয়াজ অনলি স্লাইটলি স্টিকি, অর্থাৎ স্পেন সিলভার তার কী ছিল, তার একটা প্রোডাক্ট বা সে এটা কোনোভাবে মানে একটা গ্লু সেটা আবিষ্কার করেছিল বা তৈরি করেছিল বা যে কোনোভাবে ইয়ে করেছিল, তো এটার কী ছিল, এটা স্লাইটলি স্টিকি ছিল, এটা মানে ধরে ফেলে আর কি, অর্থাৎ লেগে যায় আর কি, হ্যাঁ লাসার মতো, আমরা বাংলায় বলি লাসা। অ্যান্ড নো ইউজ ফর ইট, এবং দেখা যাচ্ছিল কি এই জিনিসটা আসলে কোনো কি নেই, কোনো ব্যবহার নাই, এই জিনিসটার কোনো ব্যবহারের কাজে লাগতেছে না। ওকে, ওয়াইল হিজ কলিগ আর্ট ফ্রে, তো তার কলিগ যে আর্ট ফ্রে ছিল, ওয়াজ ট্রাইং টু ফিগার আউট হাউ টু অ্যাফিক্স টেম্পোরারি বুকমার্কস, তো সে চাচ্ছিল যে তার যে হিজ হাইম বুক অর্থাৎ এই কবিতার যে বই আছে বইয়ের মধ্যে বুকমার্ক অর্থাৎ সে একটু দাগিয়ে রাখার জন্য সে মানে টেম্পোরারি কিছু একটা খুঁজছিল, উইদাউট ড্যামেজিং ইটস পেজ, এবং চাচ্ছিল যে তার যেন মানে সে দাগ দিয়ে রাখবে কিন্তু তার পেজটা কী হবে না, ড্যামেজ হবে না। তো এই যে দুইটা কোইন্সিডেন্স, এটার কারণে কি হলো দেখেন, দ্য সলিউশন টু বোথ অফ দিস প্রবলেম ওয়াজ দ্য ইনভেনশন অফ দ্য ব্রিলিয়েন্টলি সিম্পল ইয়েট ফেনোমেনিক্যালি সার্কুলার পোস্ট ইট নোট, অর্থাৎ এইটার মধ্য দিয়ে এই যে কোইন্সিডেন্টের মধ্য দিয়ে পোস্ট ইট নোটের কী হলো, আবিষ্কার হলো। এটা পোস্ট ইট নোট অনেকে হয়তো চিনবেন, আবার অনেকে নাও চিনতে পারেন, বর্তমানে কমনলি ইউজড হয়, অর্থাৎ এরকম ছোট্ট এরকম কাগজের লাল রঙের বিভিন্ন রঙের ছোট্ট কাগজের একটা হ্যাঁ এখানে অনেকগুলো থাকে, কাগজের মানে টুকরো থাকে, তো এগুলো বিক্রি করা হয়, তো এগুলো বইয়ের মধ্যে দাগ দেওয়া হয় এগুলো দিয়ে। তো এইটার আবিষ্কার হয়েছে এরকম করে, এইটার আবিষ্কার হয়েছে এইভাবে। ওকে, সাচ এক্সাম্পলস গিভ লাই টু দ্য ক্লেম দ্যাট ইঞ্জিনিয়াস, তো এটার কারণে কি হচ্ছে, এটার কারণে যে ইঞ্জিনিয়াস ডিজাইনিং মাইন্ডস আর রেসপন্সিবল ফর হিউম্যান ক্রিয়েটিভিটি ইনভেনশন, অর্থাৎ মানুষের যে আবিষ্কার এবং মানুষের যে ক্রিয়েটিভিটি এটার জন্য
ডিজাইনিং মাইন্ড লাগবে, মানে খোদা প্রদত্তভাবে ওইরকম একটা মেধা নিয়ে মানুষ আসতে হবে, আইনস্টাইনের মেধার মতন এরকম মেধা নিয়ে আসতে হবে, তাহলে আবিষ্কার করতে পারবে। বিষয়টা এমন না। বিষয়টা আবিষ্কারের ক্ষেত্রে অনেক ধরনের ইনসিডেন্ট, ঘটনা এগুলো কী করে আবিষ্কারকে সহায়তা করে, ত্বরান্বিত করে। Far more banal and mechanical process may be at work, processes that are fundamentally connected to the laws of science. এবার এখানে দেখেন, দ্য নোশন অফ ইনসাইট, ক্রিয়েটিভলি অ্যান্ড জিনিয়াস আর অফটেন ইনভোক, বাট মানে এটা বলতেছে যে জিনিয়াস টিনিয়াস এদের তো অবশ্যই আমরা এটাকে করবো, সেলিব্রেট করবো, এর আগেও বলেছে, বাট দে রিমাইন ভেগ অ্যান্ড অফ ডাউটফুল সাইন্টিফিক ইউটিলিটি, স্পেশালি ওয়েন ওয়ান কনসিডার দ্য ডাইভার্স অ্যান্ড ইনডিউরিং কন্ট্রিবিউশনস অফ ইন্ডিভিজুয়াল সাচ এস প্লেটো, লিওনার্ডো, ডাভেন্সি, শেক্সপিয়ার এবং বিভিন্ন লোকের নামের কথা বলতেছে, যে এদেরকে তো আমরা অবশ্যই শ্রদ্ধা করব, কিন্তু এটা তো আসলে এই যে তাদের এই যে বিষয়গুলো অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করবো, বাট দে রিমাইন ভেগ অ্যান্ড অফ ডাউটফুল সাইন্টিফিক ইউটিলিটি, কিন্তু তাদের যে সাইন্টিফিক ইউটিলিটি, সাইন্টিফিকটা কীভাবে আবিষ্কারটা কীভাবে হয়েছে, কোন স্টেপ হয়েছে, এগুলো তো একেবারে ক্লিয়ারলি বলা থাকে না, ক্লিয়ারলি জানা থাকে না। তাহলে এগুলোর আসলে এখানে কোনো ধরনের কোনো ক্লিয়ার বলা যায় না যে আসলে জিনিসটা কীভাবে থেকে কীভাবে হচ্ছে। দিস নোশনস মেয়ারলি লেভেল রাদার দ্যান এক্সপ্লেন দ্য ইভলিউশন অফ হিউম্যান ইনোভেশনস। তো এখানে এই নোশনগুলো মেয়ার লেভেল রাদার, অর্থাৎ এখানে এক্সপ্লেন করতে পারে না যে ইভলিউশন অফ হিউম্যান ইনোভেশনের যে অর্থাৎ ইভলিউশন যে কীভাবে কোন স্টেপ বাই স্টেপ আপনি এই আইডিয়াতে আসলেন, সেটা সে কিন্তু বলতে পারে না। ওকে, সে হুট করে একটা জিনিস বলে বেরোয়। তো বলছে উই নিড অ্যানাদার অ্যাপ্রোচ অ্যান্ড দেয়ার ইজ এ প্রমিসিং ক্যান্ডিডেট। তো এখানে আর একটা অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, যেমন দেখেন দ্য ল অফ ইফেক্ট ওয়াজ অ্যাডভান্স বাই দ্য সাইকোলজি এডওয়ার্ড থর্নডিক। তো উনি একজন বিজ্ঞানী। তো এটার যে ল অফ ইফেক্ট যেটা ছিল তিনি এটা আবিষ্কার করেন 1898। তো অর্থাৎ সাম 40 years আফটার চার্লস ডারউইনস পাবলিশড হিজ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক। অর্থাৎ ডারউইনের যে বায়োলজিক্যাল ইভলিউশন, তিনি এটার পরে তিনি এই যে প্রায় 40 বছর পরে তার যে অর্থাৎ ল অফ ইফেক্ট সেটা তিনি আবিষ্কার করেন এডওয়ার্ড থর্নডিক অন দ্য অরিজিন অফ স্পিসিস, অর্থাৎ এই অন দ্য অরিজিন অফ স্পিসিস এই বইয়ের উপরে। দিস সিম্পল ল হোল্ডস দ্যাট organisms tend to repeat successful behaviors and to refrain from performing unsuccessful one. অর্থাৎ এখানে উনি বুঝতে চেয়েছেন যে আসলে অর্গানিজম যেটা রয়েছে মানুষের যে মানে রিজেনারেট করার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু সাকসেসফুল বিহেভিয়ারের মধ্যে হয়ে থাকে, আনসাকসেসফুল বিহেভিয়ারের মধ্যে হয় না। যেমন ধরেন আপনি একটা বিজনেস করলেন, বিজনেস থেকে লাভ পাইলেন, তাহলে আপনি দেখবেন ওই বিজনেসটা আবার করবেন। আবার একটা বিজনেস করলেন, আপনি লস করলেন, আপনি এই বিজনেসটা করবেন না। বাস সিম্পল এটাই। জাস্ট লাইক ডারউইনস ল অফ দ্য ন্যাচারাল সিলেকশন, দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন উনি বলেছেন যে যেগুলো মানে নেচারে সার্ভাইভ করতে পারবে, টিকে থাকতে পারবে, সেগুলোই কি হয় টিকে থাকে, সেগুলোই থ্রাইভ করে, বাকিগুলো কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, এই আর কি। দ্য ল অফ ইফেক্টিভ ইভলিউশন ইন্টারলি মেকানিক্যাল প্রসেস অফ ভেরিয়েশন অ্যান্ড সিলেকশন। তো ল অফ ইফেক্টিভ যেটা ছিল সেটা কিন্তু পুরাপুরি মেকানিক্যাল প্রসেস, ভেরিয়েশন এবং সিলেকশন মেকানিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে, উইদাউট অ্যান আই অবজেক্টিভ ইনসাইট। কিন্তু এখানের মধ্যে কোনো ধরনের আপনি মানে অবজেক্টিভ পাবেন না, উইদাউট এনি এন্ড অবজেক্টিভ ইনসাইট। এখানে আপনি কোনো ধরনের ব্যাখ্যাটাকে এগুলো পাবেন না। অফকোর্স দ্য অরিজিন অফ হিউম্যান ইনোভেশন ডিমান্ডস মাচ ফার্দার স্টাডি। যে হিউম্যান ইনোভেশনের যে জিনিসগুলো, অর্থাৎ মানুষের যে আবিষ্কারের যে বিষয়টা, এটার যে অরিজিন উৎপত্তি, এটা আসলে আরও অনেক বেশি অ্যানালিসিসের বা অনেক বেশি পড়াশোনার কি রাখে, দাবি রাখে। ইন পার্টিকুলার বিশেষভাবে বলতে গেলে দ্য প্রুভেনেন্স of the raw material on which law of effect operates is not as clearly known as that of the genetic mutations on which the law of natural selection operates. অর্থাৎ এখানে বলতেছে যে প্রুভ নাই, এখানে প্রভিনেন্স মানে কোনো ধরনের প্রুভ নাই র ম্যাটেরিয়াল, ওই র ম্যাটেরিয়ালগুলোর উপরে ইন উইচ ল অফ ইফেক্ট অপারেটস, মানে যেটার উপরে র ইফেক্ট যেটা ল অফ ইফেক্ট যেটা সেটা কাজ করে, এটার উপরে তেমন কোনো প্রুভেন নাই, ইজ নট অ্যাজ ক্লিয়ারলি নোন। এবং এটাকে মানে অর্থাৎ জেনেটিক মিউটেশনের যে বিষয়টা সেটা যতটুকু ক্লিয়ারলি জানা নেয়, আপনার ল অফ ইফেক্ট যেটা আছে সেটাকে ওরকম ক্লিয়ারলি জানা যায় না। হ্যাঁ, উইচ দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন অপারেট। এরপর দেখেন দ্য জেনারেশন অফ নোবেল আইডিয়াস অ্যান্ড behaviors may not be entirely random but constrained by prior successes and failure of the current individuals such as Bohr or the predecessor such as Nicholson. এরপরে দেখেন the time seems right for abandoning the naive notions of intelligent design and genius and for scientifically exploring the true origin of the। এখানে বলছে যে এখন যে সময়টি seems right for abandoning
দ্য নাইভ নোশনস অফ দ্য ইন্টেলিজেন্ট জিনিয়াস ডিজাইন অ্যান্ড জিনিয়াস। অর্থাৎ আমাদের যে ইন্টেলিজেন্ট জিনিয়াস এবং ডিজাইনের কথা যে বলা আছে, অর্থাৎ আপনি শুধুমাত্র মনে করবেন যে বড় বড় বিজ্ঞানী যারা আবিষ্কারের জন্যই জন্মগ্রহণ করেন, এই যে একটা যে সাধারণ একটা ধারণা, মানে যেটা শুরুতে বলেছিল, এই ধারণা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে বা পরিত্যাগ করতে হবে। অ্যান্ড ফর সাইন্টিফিকলি এক্সপ্লোরিং দ্য ট্রু, এবং সাইন্টিফিকলি যে এক্সপ্লোরিং করা ট্রু অরিজিনস অফ ক্রিয়েটিভ বিহেভিয়ার, ক্রিয়েটিভ বিহেভিয়ারের যে বৈজ্ঞানিক যে আসলে স্টেপ বাই স্টেপ যে ব্যাখ্যা, সেটা আমাদের করতে হবে। তো এখানে দেখেন কোয়েশ্চেন 27 থেকে 31। তো আমরা প্যাসেজে আরও যাব, আরও ক্লিয়ার হবে। প্যাসেজ 3 একটু লিটল বিট আমি বলেছিলাম লিটল বিট কমপ্লেক্স অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস টুস। তো ওই অনুযায়ী আসলে এটা একটু লিটল বিট ট্রিকি। তো রাইট দ্য কারেক্ট লেটার 27 থেকে 31 পর্যন্ত আনসার শিটে লেখেন। তো এটা আসলে 27 হবে। তো এখানে দেখেন দ্য পারপাস অফ দিস লিস্ট অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ টু, প্রথম প্যারাগ্রাফের যেই পারপাস সেটা কি কারণে প্রথম প্যারাগ্রাফটা আসলে কি বলতে চায়, ডিফেন্ড পার্টিকুলার আইডিয়া, এখানে কিছু আইডিয়াকে ডিফেন্ড করা হয়, নাকি কম্পেয়ার সার্টেন বিলিভ, কিছু বিলিভকে এখানে কম্পেয়ার করা হয়। এরপরে ডিসপ্রুভ এ ওয়াইডলি হেল্ড ভিউ, এখানে মানে ওয়াইডলি মানে হচ্ছে মানে ব্যাপকভাবে যে আইডিয়াটা বা যে ধারণাটা মানুষ পোষণ করে সেটাকে মিথ্যা প্রতিপন্ন করার উদ্দেশ্য, নাকি আউটলাইন এ কমন অ্যাজাম্পশন, অর্থাৎ এখানে আউটলাইন মানে বর্ণনা করা, কমন অ্যাজাম্পশন মানে কমন একটা ধারণার কথা বর্ণনা করা। তাহলে কি আমরা দেখব এখানে, তা আপনি যদি চলে আসেন শুরুতে, তো আপনি দেখবেন এখানে কি দেখা যাবে। দেখেন scientific discoveries popularly believed to result from the sheer genius of such intellectual stars, naturalist Charles Darwin, theorist Albert Einstein. এবার দেখেন our view of the such unique contribution to science often disregard the person's prior experience and efforts of their lesser known predecessor. Okay, conventional wisdom also places great weight on inside the promoting breakthrough scientific achievements as if the ideas spontaneously someone said এরকম। অর্থাৎ এখানে কথা বলেছে মানুষ মনে করে যে চার্লস ডারউইন এবং আলবার্ট আইনস্টাইনরাই যে বড় বড় মেধাবী, তারাই একমাত্র বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেন। কিন্তু তো এখানে বলা হচ্ছে যে আসলে আমাদের এই জিনিসটা ভুল, যে একটা বৈজ্ঞানিক আবিষ্কারের পিছনে দেখা যায় তার আগের কম পরিচিত অনেক বিজ্ঞানীর কি থাকে, অবদান থাকে। তো আমাদের যে কনভেনশনাল যে মেধা রয়েছে, সেই মেধাও অনেক আবিষ্কার করতে পারে, অনেক আবিষ্কারের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, যে শুধুমাত্র মানে আলবার্ট আইনস্টাইন যে আবিষ্কার করতে পারে বিষয়টা এমন না। তাহলে এখানে কি করা হলো, এখানে এখানে বর্ণনা করা হলো আউটলাইনে কমন অ্যাজাম্পশন, যে একটা কমন অ্যাজাম্পশনের কথা বর্ণনা করা হলো। ওকে, এরপরে দেখেন হোয়াট আর দ্য রাইটার্স ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে রাইটার কি করছেন, এখানে দেখেন ক্রিটিসাইজিং এন অপিনিয়ন, একটা অপিনিয়নকে ক্রিটিসাইজ করছেন, জাস্টিফাইং এ স্ট্যান্ড পয়েন্ট, একটা স্টেট পয়েন্টকে জাস্টিফাই করছেন, এক্সপ্লেইনিং অ্যান অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচকে এক্সপ্লেন করতে, সাপোর্টিং অ্যান আর্গুমেন্ট, একটা আর্গুমেন্টকে তিনি সাপোর্ট করছেন। তাহলে কি করছেন উনি সেকেন্ড প্যারাগ্রাফে। তো সেকেন্ড প্যারাগ্রাফ দেয়ার আর মে বি সাম লিমিটেড ট্রুথ টু দিস ভিউ, এই ভিউয়ের ব্যাপারে হয়তো বা কিছু লিমিটেড কি থাকতে পারে, আমাদের ট্রুথ থাকতে পারে। ওকে, হাউ এভার তবুও উই বিলিভ দ্যাট ইট লার্জলি মিসরিপ্রেজেন্ট দ্য রিয়েল নেচার অফ সায়েন্টিফিক ডিসকভারি, যে সায়েন্টিফিক ডিসকভারির ব্যাপারে এই যে আইনস্টাইন এবং এই লোকদেরকে একমাত্র মনে করাটা হচ্ছে misrepresent. Okay, as well as that of creativity and innovation in many other realm of human endeavor, এবং মানুষের বিভিন্ন জায়গায় যে আবিষ্কারের জন্য যে মানুষের প্রচেষ্টা, সেটাকে কি করা হয়, ডিহিউম্যানাইজ করা হয় অথবা মিসরিপ্রেজেন্ট করা হয়। ওকে, তার মানে এখানে উনি কি করছেন, উনি যে নোশন যেটা রয়েছে সেটাকে উনি খণ্ডন করছেন। তাহলে ক্রিটিসাইজিং অ্যান অপিনিয়ন, অর্থাৎ একটা অপিনিয়নের তিনি ক্রিটিসাইজ করছেন, যে মানুষজন যে বলে থাকে যে আসলে মানে সায়েন্টিফিক আবিষ্কারের জন্য বড় মেধাবী হইতে হবে, আইনস্টাইনের মতো লোক হইতে হবে, এরকম হইতে হবে, এটাকে উনি এখানে ক্রিটিসাইজ করলেন। ওকে, এরপরে দেখা যাচ্ছে যে 29 ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, হোয়াট ডু দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট ডারউইন অ্যান্ড আইনস্টাইন, ডারউইন এবং আইনস্টাইনের ব্যাপারে আসলে রাইটার কি বলছেন, হোয়াট ডু দ্য রাইটার সাজেস্ট, কি সাজেস্ট করলেন থার্ড প্যারাগ্রাফে। 1 নম্বর, দে রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন টু এ জেনারেল রুল, তারা রিপ্রেজেন্ট করছে কি, রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন টু এ জেনারেল, একটা জেনারেল রুল এর ভিন্নতাকে রিপ্রেজেন্ট করছেন। দেয়ার ওয়ে অফ ওয়ার্কিং হ্যাজ বিন মিসআন্ডারস্টুড, তাদের ওয়ে অফ ওয়ার্কিং যেটা কাজের যে ধরনটা ছিল সেটা মিসআন্ডারস্টুড করা হয়েছে, ভুল বোঝা হয়েছে।
দে আর অ্যান আইডিয়াল উইচ আদার্স শুড অ্যাসপায়ার টু, অর্থাৎ তারা হচ্ছেন এমন আদর্শ যেটার প্রতি অন্যরা কি হবে, অন্যরা খুব বেশি অনুপ্রাণিত হবে। দেয়ার অ্যাচিভমেন্টস ডিজার্ভ গ্রেটার রিকগনিশন, তাদের অ্যাচিভমেন্ট যেটা সেটা অনেক বেশি কি ডিজার্ভ করে, রিকগনিশন বা স্বীকৃতি ডিজার্ভ করে। তাহলে এখানে কি হতে পারে? তো এখন এখানে যে থার্ড যে ইয়েটা রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, তো আমরা থার্ড প্যারাগ্রাফে চলে যাই। তাহলে থার্ড প্যারাগ্রাফে কি বলা আছে আমরা একটু দেখব। তো প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ, তৃতীয় প্যারাগ্রাফ। তো তৃতীয় প্যারাগ্রাফ এখানে এসে শেষ হয়েছে। তো এখানে দেখি কি বলা যায়। সেটিং এস সাচ গ্রেটার ডারউইন অ্যান্ড আইনস্টাইন, আইনস্টাইন এবং ডারউইনকে আপনি এক পাশে রাখলে হোজ মনুমেন্টাল কন্ট্রিবিউশন আর ডিউলি সেলিব্রেটেড, অবশ্যই এটাকে আপনি সেলিব্রেট করতে হবে তাদের যে ইয়াগুলোকে, বড় বড় আবিষ্কারগুলোকে। উই সাজেস্ট দ্যাট ইনোভেশন ইজ মোর এ প্রসেস অফ ট্রায়াল অ্যান্ড ইরর, ইনোভেশনটা আসলে অনেক বেশি ট্রায়াল এবং প্রসেস উপরে নির্ভরশীল। ওয়ার টু স্টেপস ফরওয়ার্ড মে সামটাইমস কাম উইথ ওয়ান স্টেপ ব্যাক, দেখা গেল আপনি 2 কদম সামনে গেলেন আবিষ্কারের ক্ষেত্রে, 1 কদম আমার পিছিয়ে আসলেন। অ্যাজ ওয়েল এস 1 or more স্টেপ টু দ্য রাইট অর লেফট, অথবা দেখা গেল যে কি আপনি 2 স্টেপ একদিকে আবার ওদিকে চলে গেলেন, এরকম একবারে কিন্তু এটা আসে না। দিস ইভলিউশনারি ভিউ অফ হিউম্যান ইনোভেশন আন্ডারমাইন্স দ্য নোশন অফ ক্রিয়েটিভ জিনিয়াস অ্যান্ড রেকগনাইজ দ্য কিউমুলেটিভ নেচার অফ দ্য সায়েন্টিফিক প্রসেস। এই যে এখানে দেখেন, এখানে বলা আছে যে দিস রেভলিউশনারি ভিউ অফ হিউম্যান ইনোভেশন আন্ডারমাইন্স, অর্থাৎ এই যে হিউম্যান ইনোভেশনের যে এই যে ইভলিউশনারি যে ভিউটা, ইভলিউশনের এই ভিউটা আন্ডারমাইন করে দ্য নোশন অফ ক্রিয়েটিভ জিনিয়াস, অর্থাৎ ক্রিয়েটিভ জিনিয়াসকে, অ্যান্ড রেকগনাইজ দ্য কিউমুলেটিভ নেচার অফ সায়েন্টিফিক প্রোগ্রেস, এবং এটাকে সায়েন্টিফিক প্রোগ্রেসের ক্ষেত্রে যে কিউমুলেটিভ, অর্থাৎ এখানে একচ্ছত্র কোনো প্রোগ্রেস, যে কোনো একটা নেচার যেটা, সেটাকে কি করা হয়, সেটাকে রেকগনাইজ করা হয়। তার মানে এখানে আপনি একজনকেই রেকগনাইজ করতেছেন, আবার যে ওই যে ইনোভেশনের যে অনেকগুলো ইভলিউশন, ইভলিউশন মানে কি, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ যে ভিউ আছে হিউম্যান ইনোভেশনের, এই স্টেপ বাই স্টেপ এটাকে আন্ডারমাইন করা হয় এবং রিকগনাইজ করা হয়। কাকে স্বীকৃতি দেওয়া হয়? যে কোনো একজন ব্যক্তির কোনো একটা জিনিয়াসকে শুধুমাত্র স্বীকৃতি দেওয়া হয়। তো এখানে এই যে মানুষ যে এই জিনিসটা করে, এটা কিন্তু মানুষ ভুলভাবেই করে বা এটা মনের অজান্তেই করে। তারপর দেখি কনসিডার ওয়ান আনহেরাল্ডেড সায়েন্টিস্ট, যেমন ধরেন এই যে এখানে একজন মানে ওরকম বিখ্যাত না এরকম একজন লোকের কথা বলা হচ্ছে, জন নিকোলস দ্য ম্যাথমেটিশিয়ান ফিজিক্স। উনি একটা আইডিয়ার কথা বলেন, সেটা কি আমরা পড়েছি, দে প্রোটো এলিমেন্টের কথা উনি বলেছিলেন স্পেসের বাইরে, এবং উনি বলেছিলেন যে এই প্রোটো এলিমেন্টগুলোকে তিনি কম্বাইন করতে পারলে তাহলে তিনি কি করতে পারবেন, যে অর্থাৎ অ্যাটমের সকল অ্যাটমের যে ওয়েট আছে সেটা তিনি রিকভার করতে পারবেন বা সেটা তিনি আবিষ্কার করতে পারবেন। তো কিন্তু আসলে সেটা প্রুভেন হয়নি, সেটা আসলে এরকম প্রোটো এলিমেন্ট বলতে কোনো কিছু নাই। কিন্তু ওনার এই কথা যদিও বা রং ছিল, কিন্তু উনি আসলে একটা বিশাল বড় একটা জিনিস উনি কিন্তু দিয়ে গেছেন, একটা বিশাল বড় একটা স্ট্রাকচার দিয়ে গেলেন। তো এই স্ট্রাকচারের উপর ভর করেন বোর যে ছিল, ওই তো বোর, তো উনি কী করেন, উনি অর্থাৎ মডেল অফ দ্য অ্যাটম যেটা ছিল, অর্থাৎ অ্যাটমের যে মডেল সেটা তিনি দিয়ে যান বা সেটা তিনি দিতে পেরেছিলেন, এবং তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তাহলে এখানে কি, এখানে মূলত যে মানুষ, এখানে মূলত কি করা হয়েছে, এখানে আপনি যদি আনসার বলেন এটা যে 29-এর দে রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন টু এ জেনারেল রুল। এখন 3 নাম্বার অপশনের মধ্যে কি এই ধরনের কোনো কথা আছে কিনা, যে থার্ড প্যারাগ্রাফে যে রাইটার সাজেস্ট অ্যাবাউট ডারউইন এবং আইনস্টাইনের ব্যাপারে কি বলতেছেন, আসলে মানে এটি কি বলতেছেন যে তারা হচ্ছেন জেনারেল রুলের বাইরে, এরকম কি কোনো কথা বলেছেন, নাকি বলেছেন যে আসলে যে আমাদের যে মানুষের যে স্বাভাবিক নোশন সেটা হচ্ছে যে মানুষ মনে করে যে এই সমস্ত লোকেই পূর্ণাঙ্গতা দিয়ে থাকে, বা পূর্ণাঙ্গতা দিয়ে থাকে বলতে একেবারে পুরো আবিষ্কারটা এরা করে থাকে, বাকিদের কোনো অবদান থাকে না। কিন্তু আসলে 3 নম্বর প্যারাতে বলা হচ্ছে যে না, এই জিনিসটা আসলে ভুল, যে এখানে অনেকের অবদান থাকে কিন্তু ওইভাবে হাইলাইট করা হয় না। তাহলে এখানে মাথায় রাখতে হবে দে রিপ্রেজেন্ট এক্সেপশন টু, এর হবে না দেয়ার ওয়ে অফ ওয়ার্কিং হ্যাজ বিন মিসআন্ডারস্টুড, অর্থাৎ তাদের ওয়ে অফ ওয়ার্কিং যেটা কাজের যে ধরন সেটা কিন্তু মিসআন্ডারস্টুড করা হয়, ভুল বোঝা হয়, যে তারা যে আবিষ্কার করেছেন এই আবিষ্কারের যে ধরনটা সেটার ভুল বোঝা হয়। ওকে, মানে মানুষ মনে করে যে তারা একেবারে পূর্ণাঙ্গভাবে আবিষ্কার করেছে, কিন্তু না, এখানে হয়তো অনেক ধরনের পিছনে অনেক কিছু থাকে,
অনেক কারণ থাকে বা তারা অনেক কিছু পড়েন বা জানেন, জানার পরে গিয়ে ওনারা হয়তো বা একটা আবিষ্কার করেন। তো দে আর অ্যান আইডিয়াল উইচ, এবারে তারা রেকগনিশন ছাড়া এগুলো তো হবেও না। তো এখানে সবাই পড়লে 1 এবং 2 এর মধ্যে খটকা লাগতে পারে, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে আনসার হবে বি নাম্বার। এখানে কোনোভাবে এই নাম্বারটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে মানুষ এটারে মিসআন্ডারস্টুড করে, মানুষ এটারে ভুল বুঝে। তাহলে এই হচ্ছে কথা, দেয়ার ওয়ে অফ ওয়ার্কিং হ্যাজ বিন মিসআন্ডারস্টুড, তাদের কাজের ধরনটাকে মিসআন্ডারস্টুড করা হয়। 30 নম্বর, জন নিকোলসন ইজ অ্যান এক্সাম্পল দ্য পারসন হুজ আইডিয়া। জন নিকোলসন হচ্ছেন একজন আইডিয়া, যে বোরনের যে কথাটা বললো, তো উনি কি করেছেন, তো ওনার হুজ আইডিয়া, তার আইডিয়া কী ছিল, যে এস্টাবলিশড হিজ রেপুটেশন অ্যাজ এন ইনফ্লুয়েন্সিয়াল সায়েন্টিস্ট, তিনি সায়েন্টিস্ট হিসেবে মানে ইনফ্লুয়েন্সিয়াল যে তার আইডিয়াটা ছিল সেটার মধ্য দিয়ে তার রেপুটেশন বা সম্মান বৃদ্ধি করতে চেয়েছিলেন, এস্টাবলিশ করতে ছিলেন, নাকি ওয়াজ অনলি ফর আন্ডারস্টুড অ্যাট এ লেটার পয়েন্ট ইন হিস্ট্রি। অর্থাৎ এগুলো তো হবে না, এটা বুঝাই যায়। এবারে লেট দ্য ফাউন্ডেশন ফর সামওয়ানস এলস ব্রেক থ্রু, এটা তো বুঝাই যায় যে ওই যে বোর যেটা ছিলেন, তো উনি কী করেন, ওনার যে অর্থাৎ যে আবিষ্কারটা ছিল, আবিষ্কারের মধ্য দিয়ে উনি কী করেন, যে পেরিওডিক টেবলের যে বিষয়টা, অর্থাৎ অ্যাটমিক, এই যে এখানে দেখেন, এই যে এখানে এই যে অর্থাৎ মডেল অফ অ্যাটমের যে মডেল সেটা দিয়ে থাকেন। তবে এখানে কি করেন, এই যে নিকোলস প্রপোজ নোবেল থিওরি অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ অ্যাটমের স্ট্রাকচার উপর একটা ইয়ে করে। এরপরে নিলস বোর যিনি ছিলেন তিনি কি করেন, তিনি এটার উপর ভিত্তি করে তিনি অ্যাটমের মডেলটা তিনি দিয়ে থাকেন। তার মানে এখানে বোঝাই যাচ্ছে, সহজ ভাষায় এখানে বোঝাই যাচ্ছে যে তার লেট দ্য ফাউন্ডেশন, অর্থাৎ তিনি একটা ভিত্তিপ্রস্তর রেখে যান কারো ব্রেকথ্রোর মানে আবিষ্কারের জন্য। ওকে, এরপরে আমরা যদি দেখি 31 নম্বর, হোয়াট ইজ দ্য কি পয়েন্ট অফ ইন্টারেস্ট অ্যাবাউট দ্য এসিডিসি স্টার্টআপ প্লেসমেন্ট। অর্থাৎ এসিডিসি প্লেসমেন্টের যে অর্থাৎ বিষয়টা, সেটা আসলে কেমনে হলো বা কি পয়েন্টে কি, দ্য সিম্পল রিজন ওয়াই ইট ওয়াজ ইনভেন্টেড। তো এখানে আসলে যে মানে বিষয়টা বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য কি পয়েন্ট অফ দ্য ইন্টারেস্ট অ্যাবাউট এসিডিসি। তো এখানে আসলে এসিডিসির ইন্টারেস্টিং বিষয়টা কি বা সেটা কেমনে কী হলো না হলো। দ্য সিম্পল রিজন ওয়াই ইট ওয়াজ ইনভেন্টেড, এখানে মানে যে সিম্পল রিজন যে কেন এটা ইনভেন্ট করা হয়েছিল বা ইনভেন্ট হয়েছিল, এসিডিসি এটা কীভাবে ইনভেন্ট হয়েছিল, এটা একটা সিম্পল রিজন দেওয়া হলো প্যারাগ্রাফে। দ্য এনথুজিয়াজম উইথ হুইচ ওয়াজ অ্যাডপ্টেড, অর্থাৎ এখানে কোনো এনথুজিয়াজম ছিল না, এনথুজিয়াজম মানে উৎসাহ উদ্দীপনা যে আমি আবিষ্কার করতে যাচ্ছি, এই ধরনের কোনো কথা ওইখানে ছিল না। দ্য রিসার্চ দ্যাট ওয়েন্ট ইনটু ইস ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে রিসার্চের মধ্য দিয়ে এটাকে ডেভেলপমেন্ট আনা হয়েছিল বা আবিষ্কার করতে পেরেছিলেন। দ্য ক্লেভারনেস অফ দ্য পার্সন হু ফার্স্ট ইউজ ইট, অর্থাৎ যিনি প্রথমে এটাকে ইউজ করেছিলেন তার ক্লেভারনেসের মধ্য দিয়ে বা তার চালাকির মধ্য দিয়ে এটা হয়েছিল। আসলে বিষয়টা এমন না, এখানে সিম্পল একটা কথা বলা আছে যে উনি ইনজুর্ড হয়েছিলেন ওনার পায়ে, ফলে উনি পাটাকে বাঁকা করতে পারতেছিলেন না, ফলে তিনি বাম হাতের উপর জোর দিয়ে যখন তিনি জিনিসটাকে টেনে ধরেন তখন বাম পাটা নিচের দিকে নেমে যায়, ফলে এখানে তিনি একটা জিনিস, সিম্পল একটা জিনিস দেখলেন যে এখানে স্পিডটা ভালো পাচ্ছেন, ফলে এখান থেকে হয়ে গেল। তাহলে সিম্পল রিজন ওয়াই ইট ওয়াজ ইনভেন্টেড, যে এটা কেন আবিষ্কৃত হয়েছিল, এটা সিম্পল রিজন দেওয়া হয়েছে এখানে। তাহলে আমরা পেয়ে গেলাম আল্লাহর রহমতে। এবার আমরা দেখব 32 থেকে 36। তো 32 থেকে 36 এবার এগুলো হচ্ছে ইয়েস, নো এবং নট গিভেনের উপর, তো আপনি ইয়েস, নো, নট গিভেন দিবেন। এখন 32 নম্বর দেখেন, অ্যাকনোলজিং পিপল সাচ এস প্লেটো অর ডে ভিঞ্চি অ্যাজ জিনিয়াসেস উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস বাই উইচ গ্রেট মাইন্ড ক্রিয়েট নিউ আইডিয়াস। অর্থাৎ বলতেছে যে যেমন ধরেন প্লেটো এবং ভিঞ্চি যারা রয়েছেন অর্থাৎ জিনিয়াস, এই সমস্ত লোকগুলোকে অ্যাকনোলেজ করা, অ্যাকনোলজিং পিপল মানে এই সমস্ত লোকগুলোকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে উইল হেল্প আস, আমাদের কি হবে, আমাদের অনেক বেশি হেল্প হবে আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস বুঝার ক্ষেত্রে বাই উইচ গ্রেট মাইন্ডস ক্রিয়েট নিউ আইডিয়াস, যেটার মধ্য দিয়ে আপনি মানে আবিষ্কার করে ফেলতে পারবেন, তাদেরকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আপনি আবিষ্কার করে ফেলতে পারবেন, এই ধরনের বিষয়টার কথা বলতেছে। তো আসলে বলতেছে যে বিষয়টা এমন না, এদের কথা বলা আছে যে এই সমস্ত লোকগুলো অনেক বেশি, আমরা তাদের জিনিসটাকে অনেক বেশি কী করি, অনেক বেশি রেকগনাইজ করি, আমরা অবশ্যই তাদেরকে কী করবো, রেকগনাইজ করব। কিন্তু কথা হচ্ছে যে তাদেরকে স্বীকৃতি দিলে মাত্র আমরা আবিষ্কার করে ফেলতে পারবো, এই ধরনের কোনো কথা নাই। অতএব এটা হচ্ছে নো, যেহেতু বিষয়টা বলা আছে নো। ওকে, দ্য ল অফ ইফেক্ট ওয়াজ ডিসকভার্ড অ্যাট এ টাইম ওয়েন সাইকোলজিস্ট ওয়ার সিকিং সাইন্টিফিক রিজন ওয়াই ক্রিয়েটিভিটি অকার্স। অর্থাৎ ল অফ ইফেক্ট যেটা ছিল সেটা আবিষ্কার করা হয় ওই সময়ে যখন সাইকোলজিস্টরা খুঁজছিল সায়েন্টিফিক রিজন, অর্থাৎ বৈজ্ঞানিক কারণ খুঁজছিল
ওয়াই ক্রিয়েটিভিটি অকার্স, কেন ক্রিয়েটিভিটি হয়, এই সাইন্টিফিক যে রিজন সেটা খুঁজছিল। তো এই ধরনের যে কথা, এই ধরনের কোনো সাইকোলজিস্টরা খুঁজছিল, এরপরে এই ধরনের ল অফ ইফেক্ট যখন ডিসকভার হয় সাইকোলজিস্টরা খুঁজছিল, এই ধরনের কোনো কথা এখানে বলা নাই, অথবা এটা হবে নট গিভেন। আপনি পুরো প্যাসেজটা পড়লে আপনি বুঝবেন এই ধরনের কোনো কথা বলা নাই। এবার দেখেন 34 নম্বর, দ্য ড্যাশ ইফেক্ট স্টেটস of the effect state that no planning is involved in the behavior of organism, অর্থাৎ যে প্ল্যানিংটা কোনোভাবেই প্ল্যানিং ছিল না অর্গানিজমের ক্ষেত্রে। অর্গানিজমের ক্ষেত্রে দ্য ইফেক্ট যেটা ছিল, অর্থাৎ এখানে মনে হয় যে একটা ইফেক্টের কথা বলা আছে, যে আমরা যদি ইয়েতে আসি তাহলে আমরা এটা দেখব যে আসলে ইফেক্টটা কি। তো দেখেন আসলে ওইখানে আমার ল শব্দটা আসলে কি ছিল, ল শব্দটা আসলে মিসিং ছিল। তো এখানে দ্য ল অফ ইফেক্টস যেটা ছিল সেটা অ্যাডভান্স বানিয়েছে, এটা আসলে আবিষ্কার করেছেন এডওয়ার্ড থর্নডিক, উনি আবিষ্কার করেন 1898-তে। তো অর্থাৎ চার্লস ডারউইনের প্রায় 40 বছর পরে। তো উনি ওইখানে দেখান যে আসলে যে সিম্পল ল হোল্ডস দ্যাট দ্য অর্গানিজম টেন্ড টু রিপিট সাকসেসফুল, অর্থাৎ যে জিনিসগুলো এসেছে সাকসেসফুল জিনিস হলে সেটা সে আবার পুনরায় রিজেনারেট করতে চাইবে, কিন্তু আনসাকসেসফুল সেটা করবে না। তো এই জিনিসটা আসলে এখানে, তো দেখেন কোশ্চেনে কি আছে এটা দেখেন 34 নম্বর, দ্য ইফেক্ট হবে দ্য ল অফ ইফেক্ট, দ্য ল অফ ইফেক্ট। তাহলে এখানে ল শব্দটা আসলে দ্য ল অফ ইফেক্ট স্টেটস দ্যাট নো প্ল্যানিং ইজ ইভলভ ইন দ্য বিহেভিয়ারাল অফ অর্গানিজম, অর্গানিজমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বিহেভিয়ারাল জিনিসের ইনভলভমেন্ট নাই। তো এখানে আসলে ইনভলভমেন্ট আছে নাকি নাই সেটা আমরা তো এইখানে দেখতে পারবো যে শেষের দিকে, এই যে দ্য ল অফ ইফেক্ট অ্যাডভান্স সাইকোলজি some 40 years after Charles Darwin published his groundbreaking work on the origin of species. Simple law holds that organism tends to repeat successful behaviors and to refrain from performing unsuccessful ones. Just like Darwin's law of the natural selection, the law of effect involves in entirely mechanical, এটা দেখেন, the law of effect involves an entirely mechanical process of variations and selection, অর্থাৎ এখানে ভেরিয়েশন এবং সিলেকশনের যে মেকানিক্যাল প্রসেস আছে এটা শুধুমাত্র এইটাই রয়েছে, এটার মধ্য দিয়ে সে কাজ করে, উইদাউট এনি এন্ড অবজেক্টিভ ইনসাইট। এখানে কোনো এন্ড অবজেক্টিভ ইনসাইট বা এখানে কোনো আপনি অ্যানালিসিস খুঁজে পাবেন না, কোনো ধরনের কোনো কিছু খুঁজে পাবেন না, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ আপনার ইয়ার মতো অটো কাজ করে। দ্য ল অফ ইফেক্ট স্টেট দ্যাট নো প্ল্যানিং ইজ ইনভলভ ইন দ্য বিহেভিয়ার অফ অর্গানিজম, তাহলে এটা ট্রু, যেখানে কোনো প্ল্যানিং নেই, এটা অটো কাজ করে। এবারে দেখেন দ্য ল অফ ইফেক্ট সেটস আউট ক্লিয়ার এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য সোর্সেস অফ নিউ আইডিয়া অ্যান্ড বিহেভিয়ার। তো ল অফ ইফেক্ট যেটা ছিল সেট আউট মানে এটা আপনার সামনে উপস্থাপন করে ক্লিয়ার এক্সপ্লেনেশন, অর্থাৎ পূর্ণাঙ্গ ব্যাখ্যা অ্যাবাউট দ্য সোর্স অফ নিউ আইডিয়া অ্যান্ড বিহেভিয়ার, নতুন আইডিয়ার সোর্সের ব্যাপারে এটা কি করে, এটা আপনার সামনে নতুন কি উপস্থাপন করে, আপনার ক্লিয়ার আইডিয়াটা উপস্থাপন করে। তো তাহলে দেখেন এখানে আসলে এই যে জিনিসটা দেখেন যে এখানে বলছি ইন পার্টিকুলার দ্য প্রভিডেন্স বা অরিজিন অফ দ্য র ম্যাটেরিয়ালস অন হুইচ দ্য ল অফ ইফেক্ট অপারেটস, অর্থাৎ র ম্যাটেরিয়ালের উপরে যে মানে ল অফ ইফেক্টটা কাজ করে সেটার যে উৎপত্তি ইজ নট অ্যাজ ক্লিয়ারলি নোন, এটা আসলে পরিষ্কারভাবে জানানো যায় না অ্যাজ দ্যাট অফ দ্য জেনেটিক মিউটেশন, জেনেটিক মিউটেশনটা আসলে যতটুকু ক্লিয়ারলি জানা যায়, অন হুইচ দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন অপারেট, যেটার উপর ল অফ ন্যাচারাল সিলেকশন যেটা সেটা কাজ করে। তাহলে ল অফ ইফেক্ট যেটা সেটা তুলনামূলক বেগ মানে কি, তুলনামূলক অস্পষ্ট। ওকে, তো এখানে যে বলছে যে কোশ্চেনে যে বলা আছে যে এখানে দ্য ল অফ ইফেক্ট সেটস আউট ক্লিয়ার এক্সপ্লেনেশন, এখানে ক্লিয়ার এক্সপ্লেনেশন দেয় অ্যাবাউট দ্য সোর্স অফ দ্য নিউ আইডিয়াস অ্যান্ড বিহেভিয়ার। তাহলে এটা কিন্তু আপনি ল অফ ইফেক্টে পাবেন না, আপনি পাবেন কোথায়, আপনি ল অফ ন্যাচারাল সিলেকশন যেটা সেটাতে পাবেন। এই যে ল অফ ন্যাচারাল সিলেকশন অপারেট, তো এটা হচ্ছে ক্লিয়ার আইডিয়া দেয় আপনাকে, যেখানে দেখেন ইজ নট অ্যাজ ক্লিয়ারলি নোন অ্যাজ দ্যাট অফ দ্য জেনেটিক মিউটেশন অন হুইচ দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন অপারেটস। তাহলে এটা হবে আপনার দ্য ল অফ ইফেক্ট সেট আউট ক্লিয়ার এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য, তাহলে এটা হচ্ছে নো, এটা নো। এবার দেখেন মেনি সায়েন্টিস্ট আর নাও টার্নিং অ্যাওয়ে ফ্রম দ্য নোশন অফ ইন্টেলিজেন্ট ডিজাইন অ্যান্ড জিনিয়াস, অনেক সায়েন্টিস্টরা বর্তমানে টার্নিং অ্যাওয়ে মানে
টার্নিং অ্যাওয়ে মানে হচ্ছে আপনার মুখ ফিরিয়ে নিচ্ছে ফ্রম দ্য নোশন অফ ইন্টেলেকচুয়াল ডিজাইন অ্যান্ড জিনিয়াস, ইন্টেলেকচুয়াল ডিজাইন এবং জিনিয়াসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এটা আসলে কি দেওয়া আছে কি না নাই, নাকি এটা ট্রু নাকি ফলস, এটা আমরা আসলে দেখব এখানে। যে দেখেন, দ্য টাইম সিমস রাইট ফর অ্যাবান্ডনিং দ্য নেইভ নোশনস অফ ইন্টেলিজেন্ট ডিজাইন অ্যান্ড জিনিয়াস, কথাটা কিন্তু বলা আছে দ্য টাইম সিমস রাইট, এখন মনে হচ্ছে যে সঠিক সময় হচ্ছে যে অ্যাবান্ডনিং ত্যাগ করা দ্য নোশন অফ ইন্টেলিজেন্ট ডিজাইন অ্যান্ড জিনিয়াস, এটা ত্যাগ করা সঠিক সময়। অ্যান্ড ফর সায়েন্টিফিকলি এক্সপ্লোরিং দ্য ট্রু অরিজিন অফ দ্য ক্রিয়েটিভ বিহেভিয়ার, ক্রিয়েটিভ বিহেভিয়ারের যে আসলে সত্যিকারের যে অরিজিন উৎপত্তি সেটাকে এক্সপ্লোর করা, সেটাকে ফাইন্ড আউট করার সময় এখন এসে গেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কিছু সায়েন্টিস্ট কি করতেছে, যে তাদের যে পুরাতন যে ধ্যান ধারণা সেটা থেকে সরে আসছে, তার মানে এটা হচ্ছে ট্রু। কিন্তু এখানে যেহেতু সায়েন্টিস্টদের কথা বলা নাই, যে সায়েন্টিস্ট হচ্ছে সরে আসছে নাকি সরে আসতেছে না, এটা যেহেতু বলা নাই, তাহলে আপনি নট গিভেনও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা ট্রু হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, এবার দেখেন, কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট ওয়ার্ড এ থেকে জি বিলু, আপনি কমপ্লিট করবেন ওয়ার্ড নিয়ে। তো এখানে সামারাইজ করে দেওয়া আছে মোটামুটি অনেকগুলো প্যারা সামারাইজ একসাথে। দ্য অরিজিন অফ দ্য ক্রিয়েটিভ বিহেভিয়ার, এবার দেখেন, দ্য ট্রেডিশনাল ভিউ অফ দ্য সায়েন্টিফিক ডিসকভারি ইজ দ্যাট ব্রেক থ্রুস হ্যাপেন, মানে বড় বড় আবিষ্কারগুলো ঘটে থাকে, মানে এটা সাধারণ মানুষের যে একটা ধারণা সেটা হচ্ছে বড় বড় আবিষ্কারগুলো ঘটে থাকে ওয়াইন এ সিঙ্গল গ্রেট মাইন্ড হ্যাজ সাডেন ড্যাশ, যখন কোনো বড় মাইন্ড হঠাৎ করে কি হয়, হঠাৎ করে মেন্টালি কোনো একটা কিছু ক্রিয়েট করার জন্য যখন সে ইন্সপায়ার হয়। তাহলে মনে রাখবেন, এই ইন্সপাইরেশন শব্দটার মধ্যে, শব্দটা আমরা মনে ইন্সপাইরেশন মানে কি, কোনো একটা আমরা মনে হয় যে উদ্বুদ্ধ হওয়া, কিন্তু আসলে ইন্সপাইরেশনের যদি আপনি ব্যাখ্যাটা ভালো করে পড়েন তাহলে আপনি দেখবেন যে কোনো একটা কিছু ক্রিয়েটিভ করার, মানে কোনো একটা নতুনত্ব সৃষ্টি করার জন্য যখন মানুষের উদ্যম আসে বা নতুনত্ব সৃষ্টির জন্য মাইন্ডে যখন কোনো একটা কিছু কাজ করে, তখন এটা বলে ইন্সপাইরেশন। অথবা 37 হবে ইন্সপিরেশন। অলদো দিস ক্যান অকার, ইট ইজ নট অফটেন দ্য কেস, হ্যাঁ এটা কিন্তু অনেক সময় হয়, কিন্তু অনেক সময় এটা হয় না। অ্যাডভান্সেস আর মোর লাইকলি টু বি দ্য রেজাল্ট অফ এ লঙ্গার প্রসেস, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একটা আবিষ্কারের জন্য অনেক বড় প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ইন সাম কেসেস দিস প্রসেস ইভলভস, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই প্রসেসটা ইভলভ করে, ইভলভ মানে এই প্রসেসের মধ্যে থাকা অনেক ধরনের কি আমরা বলেছি যে অনেক ধরনের সামনে এক পা পরে এক পা রাইট হইতে পারে, ইয়ে হইতে পারে, রং হইতে পারে। তাহলে এখানে সিম্পলি কোনো কথা ছাড়া এখানে হবে মিস্টেক, আপনার এখানে মিস্টেকই হবে। ওকে, তাহলে মিস্টেক বললাম। সাচ এজ এ নিকোলস থিওরি, যে এখানে বলা হচ্ছে যে নিকোলের যে থিওরি ছিল অ্যাবাউট প্রোটো এলিমেন্টের ব্যাপারে, সেটা মিস্টেক ছিল, সেটা ভুল ছিল, রং ছিল, এখানে স্পষ্ট বলা আছে। ওকে, তারপরে দেখেন, ইন আদার সিম্পল নেসেসারি মে প্রভোক ইনোভেশন, দেখা যে সিম্পল নেসেসিটি যেটা মানে প্রয়োজনীয়তা, হঠাৎ করে যে সিম্পল একটা প্রয়োজনীয়তা নতুন একটা আবিষ্কার করে ফেলতে পারে। অ্যাজ উইথ ওয়েস্টউড ডিসিশন টু মডিফাই দ্য পজিশন অফ হিস রাইডিং স্টিয়ার আপ, যেমন ধরেন সে চিন্তা করলো যে আমার তো পার অবস্থা ভালো না, আমি একটু এটা পজিশনটা একটু চেঞ্জ করি। দেয়ার ইজ অলসো অফেন অ্যান এলিমেন্ট অফ ড্যাশ, এখানে হঠাৎ করে দেখা যায় যে এলিমেন্টস অফ কী থাকে, ফর এক্সাম্পল যেমন ধরেন দ্য কো ইনসিডেন্স অফ আইডিয়া দ্যাট লেড টু দ্য ইনভেনশন অফ দ্য পোস্ট ইট নোট, অর্থাৎ পোস্ট ইট নোটের যে বিষয়টা, সেটার আবিষ্কারের যে বিষয়টা, যে সম্পূর্ণরূপে একটা কোইন্সিডেন্স ছিল এবং সম্পূর্ণরূপে একটা কী ছিল, এলিমেন্ট অফ লাক ছিল। এটা হঠাৎ করে একটা ভাগ্যের একটা ব্যাপার, যে লাক এটার মধ্যে দিয়ে কী হয়ে গেছে, আবিষ্কার হয়ে গেছে। ফর এক্সাম্পল দ্য কোইন্সিডেন্স অফ এইটা গেল। এরপরে উইথ বোথ দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন অ্যান্ড দ্য ল অফ ইফেক্ট, অর্থাৎ ল অফ ইফেক্ট এবং ন্যাচারাল সিলেকশন, এটার দুইটার কম্বিনেশনে দেয়ার মে বি নো ক্লিয়ার, এখানে কোনো ধরনের ক্লিয়ার কি নেই, ড্যাশ ইভলভ, ক্লিয়ার এখানে কোনো ধরনের কোনো ক্লিয়ার ড্যাশ নাই, তাহলে কি নেই, এক্সপেরিমেন্টস নাই, কম্প্রোমাইজ নাই, গোল নাই, ইনভেনশন নাই, কি নেই, তাহলে দেয়ার মে বি উইথ বোথ অফ ন্যাচারাল সিলেকশন অ্যান্ড দ্য ল অফ ইফেক্ট, অর্থাৎ এখানে আপনি ল অফ ন্যাচারাল সিলেকশন এবং ল অফ ইফেক্টের মধ্যে দেয়ার মে বি নো ক্লিয়ার ড্যাশ ইভলভ, এখানে কোনো ধরনের কোনো ক্লিয়ার কি নেই, গোল নেই, কোনো ক্লিয়ার গোল নেই যে কি আবিষ্কার হবে, কি আবিষ্কার হবে না, কি হবে না হবে, কোনো ক্লিয়ার গোল নেই, এখানে অটো কাজ করে এটা ক্লিয়ার ইভল, বাট মিয়ারলি এ প্রসেস অফ ভেরিয়েশন অ্যান্ড সিলেকশন, এটা ভেরিয়েশন সিলেকশনের জন্য এটা এক ধরনের অটো একটা বিষয় বা অটোমেটিক একটা বিষয়, এখানে কোনো ধরনের এক্সপেরিমেন্ট বা প্রমিস বা ইনভেনশন এগুলো নাই, কারণ এটা জিনিসটা তো অটো কাজ করে। ন্যাচারাল সিলেকশন ওটা যেটা স্ট্রঙ্গার সেটার দিকে যাবে, যে এটা প্রসেস অর্থাৎ প্রডিউস করতে পারে, সেই সক্ষমতা যেটা আছে সেটাই সেই প্রডিউস করবে,
কিন্তু সিচুয়েশন যদি এরকম নয় সে প্রডিউস করতে পারবে না, তাহলে ন্যাচারাল সিলেকশন এবং ওইটা হচ্ছে এই জিনিসটা আর কি। তো এটা হচ্ছে আমাদের আসলে এই থ্রিটা। তো এটা আসলে সায়েন্টিফিক, তো সায়েন্টিফিকলি অনেক সময় ফ্যাসেসগুলো বুঝতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় দেখা যায় যে গিয়ে ফুল সামারি করে বুঝতে হয়। তো আমরা ইনশাল্লাহ নেক্সট যেগুলো আছে সেগুলোর উপর আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি ইনশাল্লাহ নিয়ত করেছি যে আমি প্রতিদিন কম করে হলে একটা করে ভিডিও দিব। তো আমি এই ভিডিও না বানিয়ে আমি রাতে ঘুমাবো না, এটা আমি নিয়ত করেছি। তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন, আপনারা সাথে থাকবেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক যে পেজ রয়েছে সেটাকে আপনারা লাইক দিবেন, ফলো দিবেন। তো সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে প্রিপারেশন নেবেন। ইনশাল্লাহ আমি যথাযথ চেষ্টা করব সব কিছু দেওয়ার জন্য। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।